আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? প্রিয় নারায়ণগঞ্জবাসী, যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছে। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী উসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমির জনাব আব্দুল জব্বার, মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত সহযোদ্ধাবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যারা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন আমির ছিলেন। এই নারায়ণগঞ্জের বড় ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেকটা এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে ফোন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ভোট করার ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে ভোট করা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার দূরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে একটা ডেথ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে সুরে চড়াবেন। সেই সুরটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান সুরের মতো নয়, সেটা আগুনের মহাগ্নি। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন তারপরে মুমিন হন। আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহর মেহেরবানিতে কি এখানে লোকদের একটু কষ্ট হচ্ছে, যারা মিডিয়ার ভাই তারা সামনে আসেন এই জন্য, তাই না? এখানে আবার লাল পট্টি মাথায় বেঁধে কেউ কেউ ফুল দিচ্ছেন পিছন থেকে বসে যান না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয়, জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের, এই প্রশ্ন সম্পূর্ণ অবাধ্য। 18 কোটি মানুষের দেশ, একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, প্রাণ তার চমৎকার।
আবার কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুলটা একটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই তিন জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশে একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন, মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত, টুকরা টুকরা করে রাখা হয়েছে। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছে। তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল। নেতা বললেন, বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি। এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলে অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো, আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো। তাদের হাতে 10,000 সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো, সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করলো। সেই যে খুন ঝরা শুরু হলো, সেই খুন ঝরাটা এখনো অব্যাহত থাকে। তারপরে তারা কি বললেন যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে একদল, বিপক্ষে আরেক দল। এখানে জাতিকে আরেকবার ভাগ করা। স্বাধীনতার যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষই তার সাথে। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? এমন কোনো দলের নাম আপনারা জানেন? এমন কোনো দল নাই। সবাই প্রিয় দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে, স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হচ্ছে। কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে, টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না। এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যা বাংলাদেশের জনগণ অত্যন্ত করুণভাবে গত 53 বা 54টি বৎসর তারা প্রত্যক্ষ করেছে। আমার সম্মানিত ভাইরা, স্বাধীনতার মূল্যবোধ এবং পক্ষের শক্তি আমি যাব। স্বাধীন দেশে একজন নাগরিক, সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে, সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতায় যারা যাবেন তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব। এটা কোনো দয়ার দান নয়। তার বাঁচার অধিকার, তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন, এই সমাজ হবে মানবিক, এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করার, সমস্ত মানুষকে ধারণ করার সমাজ। কিন্তু না, তারা তা করেন না। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। 3টা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান। একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, যেটাকে আমরা পার্লামেন্ট বলি। দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী, এটাতে পুলিশ আছে, সিভিল ব্যুরোক্রেসি আছে, ফরেন ব্যুরোক্রেসি আছে, এই মিলে আমাদের নির্বাহী। তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা, তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। একটাকেও তার জায়গায় থাকতে দেয়নি, টুকরা টুকরা করে বিধ্বস্ত। এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ।
লজ্জা। একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসাবে, তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোনো পক্ষ বিপক্ষ অবলম্বন করব না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকবো, কারোর প্রতি আমি অনুকম্পা দেখাবো না এবং কারোর প্রতি আমি বিরাট বাজানো না। যার যেটা পাওনা বিচারের মাধ্যমে আইনের ভিত্তিতে সে সেটা পাবে। কিন্তু বিচারক যখন বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আমি অমুক দলকে অন্তরে ধারণ করি, তার পক্ষে কি আর সুবিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব? হ্যাঁ, সেই বিচারকদের কেউ কেউ এদেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার পরে টকশোতে গিয়ে বলতেন অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি, মৌলানা নিজামীকে ফাঁসি দিয়ে এসেছি, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়ে এসেছি, নাম ধরে ধরে বলতেন। তিনি একজন বিচারপতি, তিনি টকশোতে যাবেন কেন? তার তো রাজ্য হলো বিচারাঙ্গন, এর বাইরে তো তার কোনো বিচরণ হওয়ার কথা না। তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত। সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম বিচারক রাজনীতিবিদ এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন। তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল মন্দ, তারা যেতে পারেন নাই, জনতার জালে তারা আটকা পড়েছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো জনাব আপনার নাম? তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বললো আপনি কি কালো মানিক? তিনি বললেন যে আমি সেই বিচারক। আপনি এখন কোথায় আছেন? বলে যে সম্ভবত আমি ভারতে আছি। বলে না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়েছেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন। বাইরে গোপাল, আপনাকে এই জঙ্গলে কলাপাতায় শুইতে হবে কেন? এই কারণে আর অপকর্ম ছিল আকাশ চুল। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেন। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছেন। এরকম অনেকে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি দিয়ে একদিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাটাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। প্রিয় দেশবাসী, গেল তাদের আমল, করলো ধ্বংস বাংলাদেশ, জাতিকে করলো বিভক্ত। এবং আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন, যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিক্ষা হচ্ছে পিরানি তৈরি শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরি শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারে না, ভালো একটা সুযোগ উপহার দিতে পারে না, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছে তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকে এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটনীতির জোরে বিদেশে তারা পাচার করে। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এই যুগের তাপসী রাখবে।
কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসরি, কিন্তু এখন তারা বের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানে অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোনো কোনো জেলা, মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হলো না? যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছে? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেব, গরিব কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায়। কোন চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন, তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে, তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাআল্লাহ। একটা সন্তানকেও আর বেকারত্বের হিসাবে ভুগতে হবে। একটা দেশের 3টা ইন্ডাস্ট্রি যখন সমান করার সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায়, এই দেশ সোনালী গৌরবের শিখরে পৌঁছে যায়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানব শিল্প। এরপরে কোনো শিল্প নাই। দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কার করছে মানুষ, পরিচালক হচ্ছে মানুষ, কর্মকর্তা হচ্ছে মানুষ, শ্রমিক হচ্ছে মানুষ, ক্রেতা হচ্ছে মানুষ। কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে হবে। 2 নম্বর শিল্প হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প। যেহেতু আমাদের দেশটা ছোট, ল্যান্ড আমাদের কম, এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না। এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে। প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন, উপরের দিকে উঠান, ভার্টিক্যাল এক্সটেনশন করেন, সেখানে আপনি ইন্ডাস্ট্রি কায়েম করেন। এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না। আশ্চর্যজনকভাবে আমাদের দেশের সয়েলকে, ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে, আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে, আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে। হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে, আবার কীটনাশক ব্যবহার করতেছে, পরে পরে মাটির জীবন শেষ করে দিচ্ছে। এগুলো প্রতিকারের সরকারের কোনো কর্মসূচি নাই। তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না, কিন্তু কিছু করে না। নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে, এইগুলা পলি জমে এখন নাই, অনেকগুলো মরে গেছে। এখন নদীর বুকে এখন চাষাবাদ হয়। অথচ আমাদের মানব দেহে রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা, ধমনী এবং ক্যাপিলারি আছে, ঠিক আল্লাহর সৃষ্টি এই জমিনকে বাঁচিয়ে রাখার জন্য এই নদী নালা
চ্যানেলগুলো হচ্ছে সেই রকমই রক্ত, জমিনের রক্ত প্রণালী, কিন্তু এইগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকে আমরা মারা যাই, তো জমির রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে জমি বাঁচবে কিভাবে? এই নিয়ে কোনো গবেষণা নাই, কোনো পদক্ষেপ নাই, বরঞ্চ নদী শুধু ভরে যাচ্ছে না, সেই নদী দখল করা হচ্ছে। কারা করছে? যাদের রাজনৈতিক শক্তি যত বড়, ক্ষমতায় থেকে তারাই এই কাজগুলো করে, সর্বকালে করেছে, এখনো চালিয়েছে। এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কৃষিজ শিল্প। যা আল্লাহ ল্যান্ড দিয়েছেন, যে নদীতে আমাদের পানি আছে, সমুদ্রে পানি আছে, এই সমস্ত পানিকে, মাটিকে তার উৎকর্ষ দান করে এই দেশকে এগিয়ে দিতে হবে। এই নিয়ে কার কি চিন্তা আছে 54 বছর মানুষ দেখেছে। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এই ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে, যারা মানুষকে পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ, এই দেশে আগে কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। 5 আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও চাঁদাবাজি এখন আর হয় না, বিশেষ করে নারায়ণগঞ্জে হয় না। নারায়ণগঞ্জেও হয়, কোনো দখলদারি তাও হয়। এখানে আর অফিস আদালতে ঘুষ চলে। তাহলে কেন আমাদের এতগুলা জীবন ধরলো, এতগুলা মানুষ কেন ভঙ্গ হলো, এত রক্তের ফোঁটায় কেন বাংলাদেশ ভাসলো? আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমি দল, মত, ধর্ম চার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে অপকর্মগুলো ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে। আহত পঙ্গুর আপনাদেরকে অভিশাপ দেবে, শহীদের ফ্যামিলির অভিশাপ দেবে, 18 কোটি মানুষ অভিশাপ দেবে। অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে। আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক, মেহেরবানি করে এগুলো ছেড়ে দেন, মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। কিন্তু যদি না ছাড়েন, এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন, মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে, গুলিকে রুখে নিয়েছিল, স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পথ। আর এখন তারা স্লোগান দিচ্ছে, সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করে। এখন তাদের অনুসারীরা স্লোগান দিচ্ছে, ও আবু সাঈদ, ও মুগ্ধ, তোমরা জেনে রাখো, হে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি আমাদের যুদ্ধ। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলোর কথা বললাম, এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি, লড়াই একসাথে আমরা করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। ওরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরবে, ভুল করা যাবে না। অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে। সেইরকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান না। ওই বাংলাদেশ
করতে হবে ইনশাআল্লাহ। এখানে আমার প্রত্যেকটা মা, আমার বউ, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইরা, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা ধর্মের একটা আতঙ্কে থাকছে, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে। আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা মিলেমিশে এখানে সব প্রতিবেশী ভাই হিসাবে থাকবো, ভাই বোন হিসাবে থাকবো, এমন একটি বাংলাদেশ চাই। আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বুক খুলে আহ্বান জানাই, মেহরবানি করে আপনাদের খোলা চোখ দিয়ে, খোলা বিবেক দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন, বিচার করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনতার পর 54 বছর বাংলাদেশের কোন নেতা, কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন। কার ইজ্জতের উপরে হাত দিয়েছে, মেহরবানি করে আমাদেরকে জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে, আমাদেরকে জানতে দিন। আমরা কথা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব, ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব। আর যদি আপনাদের বিবেক বলে যে না, এ দলের নেতাকর্মীরা এই সমস্ত অপকর্মে জড়িত নয়, তাহলে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ক্ষমতায় যাই অথবা না যাই, ক্ষমতায় থাকি অথবা না থাকি, এটি আমাদের মানবিক দায়িত্ব, এটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায় এবং কল্যাণের করে দেখবেন, সত্যের করে দেখবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক করা ভালোবাসা চাই। আমরা আপনাদের সৎ পরামর্শ চাই, চলার পথে সহযোগিতা চাই, দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই, পাশে চাই। আর আপনাদের বুকে আমাদের জন্য একটা জায়গা চাই। কিন্তু আমরা যদি কোনো অন্যায় করি, অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেবেন। বলবেন যে আর যে যাই করুক, আপনারা কোরআনের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, আপনাদের জন্য এই কাজ শোভনীয় নয়, এটা আমরা আপনাদেরকে করতে দেব। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাআল্লাহ। কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, আমরা ছায়ার তলে, এটা একটা বৈষম্য হয়ে গেল। অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আপনাদের মাথার উপরে এরকম ছায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো। এই মাঠ খুবই অপর্যাপ্ত। আসার সময় দেখলাম, এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ, তার চাইতে 3 গুণ মানুষ বাইরে, কারণ মাসে কেন নারায়ণগঞ্জ গঠিত একটা জায়গা, এখানে কেন একটা মাঠ থাকবে না যেখানে প্রশস্তভাবে সকল দলমতের মানুষ এসে কথা বলার সুযোগ পাবে? অতীতে কেন হলো না? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এই দেশবাসীর খেদমত করে সুযোগ দেন, যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে, আমরা আপনাদের সঙ্গত সকল দাবির সাথে একমত। আমি আরেকটা যোগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠেরও প্রয়োজন হবে। আমরা দায়িত্ব নিলে দাবি আপনাদের আর এগুলো তুলতে হবে না, এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন। আর যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন, দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি, তাহলে সেই দাবি আদায় আপনাদের হাত যখন উপরে উঠবে, আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারায়ণগঞ্জবাসীর উপর রহম করুন। কষ্ট করে আপনারা ধৈর্য ধরে এই জনসভাকে সফল করেছেন, আমাদের কথা শুনেছেন। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে
আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।